পুলিশের 3 জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অনেকেই এমন প্রত্যাশা রাখছেন এবার হয়তো আরজি কর কাণ্ডে বিচার পাওয়া যাবে। আমি প্রত্যাশা রাখছি না। তার কারণ হচ্ছে, তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার একটা সময় ভিত্তিক বিষয় থাকে। আমার যখন মনে হলো আমি শাস্তি দেব, আর যখন দিনের পর দিন তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল, আমি কিছু করলাম না, এরকম হয় না। তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল 2011 সালে। 2012 সালে কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সারদা চিটফান্ডের কেলেঙ্কারি তদন্তের সিবিআই তদন্তের রায় এনেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। তারপরে একে একে রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট, প্রয়াগ, অ্যালকেমিস্ট আবার তৃণমূলের রাজ্যসভার সদস্য কেডি সিং এবং আমাদের এখানকার যিনি যুবরাজ, তার নাকি আত্মীয় হন। তা তিনি তৃণমূলের সাংসদ, রাজ্যসভার সদস্য, তার সংস্থা হচ্ছে অ্যালকেমিস্ট। এই প্রতিটি সংস্থার তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি থেকে আরম্ভ করে কয়লা, গরু, পুরসভা কেলেঙ্কারি, সিন্ডিকেট, পাথর, সমস্ত কেলেঙ্কারির দায়িত্বে, তদন্তের দায়িত্বে আছেন ইডি এবং সিবিআই। সাধারণভাবে পূর্বতন পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির সরকার, সিবিআই বা ইডির পশ্চিমবাংলার কোনো বিষয় নিয়ে তদন্ত করার ক্ষেত্রে যে জেনারেল কনসেন্ট ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছিল। ফলে কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছা করলেই পশ্চিম বাংলার কোনো বিষয়ে তদন্তের দায়িত্ব ইডি বা সিবিআই কে দিতে পারতেন না। কিন্তু আদালত সেই ঘাটতিটা পূরণ করে দিয়েছে। মহামান্য আদালত মুড়ি মুড়কির মতো ইডি সিবিআই এর তদন্তের নির্দেশ দিয়েছে এবং 2011 থেকে 2012 থেকে আজ পর্যন্ত 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী সরকার। আজকে 2026, শুধু মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনী প্রচারে পশ্চিমবাংলায় এসেছেন, বলেছেন ধরে জেলে ভরবো, জেলে ভরবো, দুর্নীতিতে একেবারে জিরো টলারেন্স। কিন্তু বাস্তবে ইডি এবং সিবিআই কেন্দ্রের রাজনৈতিক নির্দেশে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা নেত্রী এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি, একজনও অপরাধী শাস্তি পাননি। এবারে এগুলোতে তবু তদন্তের প্রয়োজন আছে, আদালতের প্রয়োজন আছে। কিন্তু নারদ কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিতে কোনো তদন্তের প্রয়োজন ছিল না, কোনো আদালতের প্রয়োজন ছিল না। কারণ আপনারা জানবেন যে বিজেপির তৎকালীন এবং কেন্দ্রীয় মন্ত্রী বঙ্গারু লক্ষণ, তিনি 1 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন এরকম একটা ভিডিও ওই এই তহেলকা.com তারা প্রকাশ্যে এনেছিল। এবং আনার পরে তৎকালীন বিজেপির সভাপতির বিরুদ্ধে, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মাত্র 1 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। ওই ভিডিওর কোনো ফরেনসিক পরীক্ষা হয়নি। ভিডিওটা আসল না নকল তখনো পর্যন্ত সরকার জানতে পারেননি। কিন্তু লোকসভায় তখন প্রধানমন্ত্রী হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী বিজেপির, এবং লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান হচ্ছেন লালকৃষ্ণ আদবানি। তা লালকৃষ্ণ আদবানির সঙ্গে সঙ্গে এথিক্স কমিটির বৈঠক ডেকেছিলেন এবং বঙ্গারু লক্ষণকে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে। তাকে তার সাংসদ পদ কেড়ে নিয়েছিলেন এবং তাকে জেলে পাঠিয়েছিলেন। এবং বিজেপি তার সর্বভারতীয় সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেয়। বঙ্গারু লক্ষণের রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়। সারা ভারতে সংবাদ মাধ্যম তখন ধন্য ধন্য করছে অটল বিহারী বাজপেয়ী এবং এই লালকৃষ্ণ আদবানি জুটিকে, যে তারা দুর্নীতির প্রশ্নে নিজেদের সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীকেও রেয়াত করেন না, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় তারা শাস্তিমূলক ব্যবস্থা নামিয়ে আনে। আপনাদের মনে থাকবে 2016 সালে ওই যে মুরলীধর সেন লেনের যে অফিসটা রয়েছে বিজেপির, সেই অফিসে জায়েন্ট স্ক্রিন টাঙিয়ে প্রথম নারদ কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এনেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এবং সেখানে আমরা দেখেছিলাম টিভির পর্দায় যে কিভাবে তৃণমূলের নেতা, মন্ত্রী, এমপিরা এবং একজন কেন্দ্রীয় আমলা তিনি একদম হাত পেতে টাকা নিচ্ছেন, ঘুষ নিচ্ছেন।
ওই ফিরহাদ হাকিমের নামই তো হয়ে গেল স্যান্ডো স্যান্ডো ববি। তিনি স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিচ্ছিলেন, কেউ তোয়ালে মুড়ে ঘুষ নিচ্ছিলেন। এবারে তৃণমূলের 6জন লোকসভার সাংসদ এবং রাজ্যসভার 2জন সাংসদ তৃণমূলের, তারা কিন্তু এই নারদ কেলেঙ্কারিতে সরাসরি টাকা নেয়ার অভিযোগে অভিযুক্ত নয়, একদম প্রমাণিত। কারণ এই ভিডিওগুলোর 3বার ফরেন্সিক অডিট হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে যে এই ভিডিওটা আসল, নকল নয়। এবং প্রত্যেক অভিযুক্ত নারদায় তারা স্বীকার করে নিয়েছেন যে তারা ঘুষ নিয়েছেন। ফলে এবারেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির প্রধানমন্ত্রী, লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান 2016 সালে, সেই এল কে আদবানি। তাহলে এল কে আদবানি এথিক্স কমিটির একটা মিটিং ডাকবেন, সঙ্গে সঙ্গে 6জন তৃণমূল এমপির সাংসদ পদ চলে যাবে, তাদের বিরুদ্ধে এফআইআর হবে, তারা গ্রেপ্তার হবেন। একই পদাঙ্ক অনুসরণ করে রাজ্যসভার যে 2জন তৃণমূলের এমপি, তাদেরও সাংসদ পদ চলে যাবে এবং তারা গ্রেপ্তার হবেন, তাদের বিচার হবে। আর পশ্চিমবাংলা বিধানসভায় প্রবল চাপ উঠবে, লোকসভা যখন এই সিদ্ধান্ত নিয়েছে, তাহলে বিধানসভা এই সিদ্ধান্ত নেবে না কেন? এবং বিধানসভাতেও স্পিকার কার্যত বাধ্য হতেন তৃণমূলের যে নেতা মন্ত্রীরা, যে এমএলএরা, তারা নিয়েছেন তাদের দিতে। আর মির্জা যে আইপিএস অফিসার, তিনি তো কেন্দ্রীয় সার্ভিসের আমলা, তাকে শাস্তি দিতে তো কেন্দ্রীয় সরকারকে কারুর থেকে কৈফিয়ত চাইতে হবে না, কারুর থেকে পারমিশন নিতে হবে না। কিন্তু দেখুন, এই নারদা মামলায় তৃণমূল দলটাকে শেষ করে দেওয়ার একটা চরম সুযোগ তৎকালীন কেন্দ্রীয় সরকারের হাতে ছিল, তারা কিন্তু ব্যবহার করেননি। অর্থাৎ সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির বি টিম হিসেবে ব্যবহারের স্বার্থে 2014 থেকে 2026 পর্যন্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি, তারা ইডি সিবিআই কে নিয়ে খেলিয়েছেন এবং তৃণমূল নেতা মন্ত্রীদের সুরক্ষা দিয়েছেন। তদন্তে এক ফোঁটা অগ্রগতি হয়নি। অভিযুক্তদের প্রায় সবাই জামিনে ছাড়া পেয়ে গেছেন এবং তাদের বিরুদ্ধে আমি বিশ্বাস করি না যে ইডি সিবিআই আর কোন রকম ভাবে অপরাধীদের শাস্তি দিতে পারবে। এই যে বিশেষ কথাটা আপনি বললেন, এখন 2026 সালে সর্বভারতীয় স্তরে বিজেপির বি টিম হিসেবে তৃণমূল এবং মমতা ব্যানার্জিকে কাজ করানোর প্রয়োজনটা ফুরিয়েছে। এই জন্য মোদী, অমিত শাহজি চেয়েছেন পশ্চিমবাংলায় ক্ষমতা বদল, পশ্চিমবাংলায় ক্ষমতা বদল হয়েছে। এইটা হচ্ছে সোজা সাপটা কথা। সেখানে এই সমস্ত তদন্তে আদৌ কতটা কি হবে আমি জানি না, কারণ এতদিনে যে অপরাধীরা, তারা তথ্য প্রমাণের প্রায় সব লোপাট করে ফেলেছে। যারা সাক্ষী ছিল, তারা এতদিন পরে নতুন করে তাদের জোগাড় করে তাদের সাক্ষ্য দেয়ানো কার্যত অসম্ভব। কাজী ওই দুর্নীতির ওই খবরের কাগজে উঠবে, মাঝে মাঝে ওই হুঙ্কার হবে, এর বেশি কিছু হয় বলে আমি মনে করি না। আর অভয়াকাণ্ডে অত্যন্ত সুনির্দিষ্ট ভাবে বলি, অভয়াকাণ্ডে অত্যন্ত স্পষ্ট ছিল যে ওই মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব নয়। এবং যে ওই তালপাতা সিপাহী, ওই গাঁজাখোর পাতাখোর ওই সঞ্জয় রায় বলে যে সিভিক ভলেন্টিয়ার, তাকে একমাত্র অপরাধী বলে গণ্য করে তার শাস্তির ব্যবস্থা হয়েছে। তার একার পক্ষে ওই রকম একজন স্বাস্থ্যবতী, অত্যন্ত কঠোর পরিশ্রম করেন, তিনি রাতের পর রাত নাইট ডিউটি করতেন, তাকে একক শক্তিতে ওই রকম ভয়ঙ্কর ভাবে তাকে মারা এবং তাকে ধর্ষণ করা কার্যত অসম্ভব। সবাই জানতেন, সিবিআইও প্রাথমিক স্তরে বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে আরো অনেকে জড়িত। এবং বিজেপি সাংসদ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন, সিবিআই অফিসার সীমা পাহুজা, তিনি তথ্য প্রমাণ লোপাট করেছেন। কাজেই এবং এই মামলাটাকে আরো ঘেঁটে দিয়েছিলেন পূর্বতন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি এই মামলাটাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন
নিয়ে গিয়ে মামলাটাকে পুরো ঘেঁটে দিয়ে হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিলেন। ফলে এই অভয়া হত্যা মামলায় যে প্রয়োজনীয় যে কোনো গণধর্ষণ, ধর্ষণ এবং খুনের ঘটনা অভিযুক্তকে তখনই, অপরাধীদের তখনই শাস্তি দেওয়ানো যায় যদি পুলিশ এবং তদন্তকারী অফিসার সঙ্গে সঙ্গে একেবারে উপযুক্ত ব্যবস্থা নেয়, তথ্য প্রমাণগুলোকে সংরক্ষণ করে, সাক্ষ্য যাদের তাদেরকে সুরক্ষা দেয় এবং অতি দ্রুত সমস্ত কিছু করে আইনিভাবে সেগুলো আদালতে পেশ করে আদালতের মাধ্যমে শাস্তি আদায় করে নিয়ে আসে। শাস্তি কিন্তু ইডি বা সিবিআই বা কোনো কমিশন বা পুলিশ দেবে না, শাস্তি দেবে আদালত। সেক্ষেত্রে দীর্ঘ সময় যে চলে গেল, দীর্ঘ সময় যে ইডি, এই সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর তাগিদ থেকে এই অভয়া হত্যাকাণ্ডে কোন রকম তদন্ত কার্যত করলেন না। সীমা পাহুজার মতো সিবিআই অফিসার যে তথ্য প্রমাণ লোপাট করলেন, এটা কেন্দ্রের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের অগোচরে হয়েছে এমনটা আমি মনে করি না। এত সরলীকরণে আমি বিশ্বাসী নই। কাজেই আর সাসপেন্ড করা হয়েছে 3 IPS কে। কি হলো? একজন গ্রুপ ডি কর্মচারী যদি সাসপেন্ড হন, তার জীবনে একটা অন্ধকার নেমে আসে। কেন নেমে আসে? প্রথম কথা, বেতনের তিনি 50% পান, পরবর্তীকালে আবেদন করে সেটা 75% হতে পারে, কিন্তু তার সংসার চালানোটা একজন গ্রুপ ডি কর্মচারী যদি 50% বা 25% বেতন কমে যায়, তার পক্ষে সংসার চালানোটা একেবারে ভয়ঙ্কর কঠিন হয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে, ওই একজন গ্রুপ ডি কর্মচারীর এই ক্ষমতা নেই আদালতে গিয়ে নিরপরাধ প্রমাণ করার মতো মহার্ঘ উকিল নিয়োগ করা। কিন্তু এইসব IPS অফিসার এরা সব দুর্নীতিগ্রস্ত, করাপ্টেড অফিসার। যে 3 জনকে ধরেছে এরা প্রত্যেকে করাপ্টেড অফিসার। কারণ করাপশনের সঙ্গে জড়িত না থাকলে কোনো IPS অফিসার একটা চরম অন্যায়কে প্রশ্রয় দেবেন না। একটা এই ধরনের নৃশংস অমানবিক ধর্ষণ এবং খুনের অভিযুক্তদের মুক্ত করতে সাহায্য করবেন না, তথ্য প্রমাণ লোপাট করবেন না যদি সৎ অফিসার হয়। এদেরকে সাসপেন্ড করা হয়েছে। কি হবে? এখন জনমানসে একটা প্রবল চাপ আছে যে অভয়া হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি হোক। তাই এদেরকে যখন জনস্মৃতি বড় দুর্বল, কিছুদিন পরে মানুষের স্মৃতি থেকে চলে যাবে দেখবেন, তখন এই সাসপেন্ডেড পুলিশ অফিসারদের আবার পুনর্নিয়োগ হবে, তারা সমস্ত টাকা পেয়ে যাবেন, তাদের কার্যত কোনো ক্ষতি হবে না। সাসপেন্ড করে কোনো উচ্চপদস্থ সরকারি আধিকারিকের কোনো বিপদ ঘটানো যায় না। এরা যদি অ্যারেস্ট হতেন এবং অ্যারেস্ট হয়ে পুলিশ বা সিবিআই যদি এদের বিরুদ্ধে তদন্ত শুরু করত, তাহলে খুশি হতাম। অপেক্ষায় আছি। আজকে সাসপেন্ড হয়েছে, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগামী দিনে এরা গ্রেপ্তার হতে পারেন। আর শুধু এই 3 IPS তো নয়, তৎকালীন পুলিশ কমিশনার, তৎকালীন ওই সংশ্লিষ্ট থানার ওসি এবং আরো অনেকে তো এর সঙ্গে জড়িত। এবং ওই হাসপাতালে এই অভয়ের মা বারবার তখন বলেছিলেন যে হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে যত নষ্টের গুরু, ওখানে চেস্ট মেডিসিন বিভাগের কর্মী, আধিকারিক, নার্স সবাইকে জেরা করা হোক। সিবিআই করেনি, কার্যত সিবিআই কাউকেই জেরা করেন। এইরকম আমরা প্রত্যাশা করি যে একটা অল্প বয়সী প্রতিভাবান চিকিৎসক, তাকে যারা নৃশংসভাবে মায়ের কোল থেকে ছিনিয়ে নিল, তাদের উপযুক্ত শাস্তি হোক। কিন্তু কতটা হবে এ বিষয়ে আমার কিন্তু সন্দেহ আছে। হ্যাঁ, যখন এই খুনের ঘটনা ঘটেছিল তখন যদি এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করত, একদম একজনও দোষী কিন্তু আইনের বাইরে যেতে পারতেন না। কিন্তু দুর্ভাগ্য, সিবিআই তখন রাজনৈতিক নির্দেশে এই ঘটনার তদন্তকে কলকাতা পুলিশের তদন্তের উপরে একেবারে স্ট্যাম্প মেরে দিয়েছিল। এবং ওই একজন, ওই সিভিক পুলিশ, ওই সঞ্জয় রায়, তাকে অভিযুক্ত করে পুরো কেসটা গুটিয়ে দিয়েছিল। কাজে এবং অভয়ের মা বাবা তারা বারবার সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তাদেরকে কিন্তু সিবিআই হতাশই করেছিল। এখন এতদিন পরে আমি অন্তত মনে করি না
যে সত্যি যে যে লোকগুলো জড়িত ছিল তারা প্রত্যেকে সাজা পাবেন বা হবে আমি মনে করি। বলা হচ্ছে আরজিকর কাণ্ডের তদন্তে ফাইল আবার খোলা হয়েছে। সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনে, রাজ্য সরকারের অধীনে নয়। তাহলে বিচার পাওয়ার জন্য রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রয়োজন দেখা দিল। দেখুন, এক্ষেত্রে এটা খুব দুর্ভাগ্যের যে একজন হতভাগিনী মা, তাকে একটি রাজনৈতিক দলে যোগ দিতে হচ্ছে, একটি রাজনৈতিক দলের হয়ে বিধায়ক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, বিধায়িকা হতে হচ্ছে একটাই কারণে, যে মেয়ের মৃত্যুর তদন্ত এবং দোষীদের শাস্তি পেতে গেলে আমাকে প্রভাবশালী হতে হবে, সরকারের একজন হতে হবে। এইটা দেশের বিচার ব্যবস্থা, দেশের পুলিশি ব্যবস্থা, দেশের তদন্ত ব্যবস্থার মুখে কিন্তু কার্যত ঝামা ঘষে দিয়েছে, একটা জিজ্ঞাসা চিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, একজন মায়ের আকুতি থাকবে যে যে কোনো ভাবে হোক তার মেয়ের এই নৃশংস হত্যা এবং ধর্ষণের প্রকৃত অপরাধীরা শাস্তি পাক, এবং তিনি যে কোনো পথ অবলম্বন করতে পারবেন, কারণ তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে তার কোলটা খালি হয়ে গেছে, তার বুকটা খালি হয়ে গেছে। সেই বুকটা যে খালি করে দিয়েছে, যে বা যারা, তাদেরকে যেন অন্তত কঠোর শাস্তিটা তিনি দিতে পারেন, এটা তার প্রত্যাশা থাকে। কিন্তু ফাইল খোলা হয়েছে, অনেক ফাইলই খোলা হবে। এই যেমন ধরুন এখন বেশ কিছু চুনোপুটিকে ধরা হচ্ছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার গণশক্তি পত্রিকায় পরপর 3 দিন বেরিয়েছিল, একদম প্লট নাম্বার, মালিকের নাম সবকিছু দিয়ে, এবং এবিপি আনন্দে সাংবাদিক সুমন দে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্টারভিউ করার সময় এই বিষয়টি তুলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং হরিশ চ্যাটার্জি লেনের 35টা প্লট তার পরিবারের নামে করে নিয়েছেন সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে, বেশি শক্তির সাহায্যে, বেআইনি ভাবে। এবং ওই সুমনের সঙ্গে সাক্ষাৎকারে সুমন দের সঙ্গে আমি দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কোনো উত্তর দিতে পারেন। আজকে এই যে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার যে শান্তিনিকেতন বাড়ি, তিনি কি আয় করেন, তার আয়ের উৎস কি? ওই যে বিশাল প্রাসাদ বাড়ি তিনি করেছেন। কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা জানতে চাইতে পারে না যে সম্পত্তি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, সঙ্গে সঙ্গে তো গ্রেপ্তার হয়ে যাবে। হচ্ছেন না তো। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলি, কেন্দ্রের বিজেপি সরকার দীর্ঘদিন ধরে দুর্নীতিকে হাতিয়ার করে, দুর্নীতির অস্ত্রটাকে এবং দুর্নীতির তদন্ত, ইডি সিবিআই তদন্ত থেকে প্রাপ্ত তথ্যকে হাতিয়ার করে বিরোধী রাজনৈতিক দলের একাংশকে নিজেদের বি টিম হিসেবে সর্বভারতীয় স্তরে কাজ করিয়েছে, এবং যখনই তারা বিজেপিতে যোগ দিয়েছে তখনই তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে গেছে। এটা আজকে আর কোনো অভিযোগ নয়, প্রমাণিত সত্য। পশ্চিম বাংলার ক্ষেত্রে মাননীয় শুভেন্দু অধিকারীকে আমি বলবো যে আপনি যদি সত্যি এই 15 বছরে যে ব্যাপক দুর্নীতি, তোলাবাজি, তারপরে সিন্ডিকেট, কয়লা, গরু ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি বিরুদ্ধে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে চান, নিচে থেকে ওপরে নয়, ওপর থেকে নিচে নামুন। আগে ওপরের এই কালপিট গুলোকে ধরুন। 75-25 রেশিও, যে দুর্নীতির 25% থাকবে নিচের তলায় আর 75% যাবে কালীঘাটে, এটা শুভেন্দু অধিকারীর থিওরি নয়। এই থিওরিটা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস, তৃণমূলের নেত্রী দোলা সেন। এই 25-75-এ যারা 75% টাকা যেখানে গেল দুর্নীতির টাকা, তাদেরকে বাদ রেখে ওই 25% টাকা যাদের কাছে গেছে তাদের ধরে সংবাদ মাধ্যমে খবর হওয়াকে আমি অন্তত খুব পছন্দসই মনে করি না। আর একটা ভয়ঙ্কর বিষয় আছে, আজকে তাপস রায় পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে ইডি রেড হলো।
এই বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী সে সময় বলেছিলেন তাপস রায় ইজ অলসো ইনভলভ। চোरों का घर में ईडी का रेड तो होगा ही। আমার কথা নয়, শুভেন্দু অধিকারীর কথা, মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী নেতা। সেই তাপস রায় আজকে বিজেপিতে শুধু নয়, তিনি বিধায়ক হয়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে। তা আজকে আপনি কি কেউ মনে করেন নাকি যে পৌর নিয়োগ দুর্নীতিতে সত্যি কোনো তদন্ত হবে, সত্যিই অপরাধীরা সাজা পাবেন? আবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন যে আমার বিরুদ্ধে, তার ভিডিও আছে, যে আমার বিরুদ্ধে একমাত্র নারদা ছাড়া অন্য কোনো প্রমাণিত দুর্নীতির অভিযোগ নেই। তার মানে নারদা কাণ্ডে তিনি যে দুর্নীতি করেছিলেন এটা তিনি নিজেই স্বীকার করেছেন। তা আপনি কি মনে করেন নারদা কাণ্ডে এই হবে, তদন্ত হবে? বিশ্বজিৎ কুন্ডু তৃণমূলের এমএলএ, তিনি বুক চিতিয়ে বলেছিলেন প্রাথমিক শিক্ষকের যা নিয়োগ হয়েছে সব তৃণমূলের দলীয় অফিসে তৃণমূলের সুপারিশের ভিত্তিতে, কোনো পরীক্ষা মেধা ফেদা ওসব কিচ্ছু নয়। আমি 65 জনের চাকরি দিয়েছি, বুক বাজিয়ে তিনি বারবার বলে গেছেন। তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তা আপনি কি বিশ্বাস করেন এই প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিতে সত্যিই কোনো তদন্ত হবে এবং সেখানে অপরাধীরা শাস্তি পাবেন? না, ওই দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা রিটায়ারমেন্ট পর্যন্ত সসম্মানে চাকরি করে যাবেন এবং তাদের কাছে যে পড়ুয়ারা পড়বেন তাদের জীবনের চরম সর্বনাশ হবে। কারণ তারা তো অযোগ্য না হলে কেউ ঘুষ দিয়ে চাকরি নেয় না। ঘুষ দিয়ে যারা চাকরি নেয় তারা অবশ্যই অযোগ্য। তাদের যোগ্যতা থাকলে তারা তো নিজের যোগ্যতার বিনিময়ে চাকরি পেতেন। কাজে এই অযোগ্য মানুষরা শিক্ষকদের পড়াবেন, ছাত্রদের পড়াবেন, তাদের কি অবস্থা হবে তো ভাবুন। কাজেই এ সম্পর্কে আমি খুব বেশি কিছু ভাবি না। ওই কিছু নাচানাচি কিছুদিন হবে, কার্যত কিছু হবে না। কারণ সরকার যদি সত্যিই চান, মাননীয় মুখ্যমন্ত্রী যদি সত্যিই চান, তাহলে কিন্তু ইডির হাতে একটা বড় অস্ত্র আছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি। এতে কিন্তু একেবারে তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী, যাকে ধরবেন আয়ের সঙ্গে মানে তারা আয়ের সঙ্গে কিন্তু সম্পত্তির সঙ্গতি তারা দেখাতে পারবেন না। তাদের গ্রেপ্তার করুন একেবারে ব্লক ধরে, যে কোনো ব্লকে গেলে। অন্য কিছু তো নয়, তুমি দেখাও যে তোমার আয় কি ছিল এবং তুমি যে সম্পত্তি করেছো আর সেটা তুমি কোত্থেকে করলে। একজনও কোনো উত্তর দিতে পারবেন না। প্রত্যাশা আমাদের থাকবে যে তরুণ মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এইসব দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনবেন, এমন একটা ব্যবস্থা করবেন যাতে আগামী দিনে যারা শাসক দলে আসবেন, সরকার চালানোর দায়িত্বে আসবেন, তারা দুর্নীতি করার, সরকারি প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে দুর্নীতি করার সাহস করবেন না। কিন্তু আমার বলতে দ্বিধা নেই কতটা কি হবে এ সম্পর্কে আমি যথেষ্ট সন্দেহ। আর যদি মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো যাদের বিরুদ্ধে এই বিজেপি 75% দুর্নীতির মাধ্যমে আয়ের 75% আত্মসাতের অভিযোগ আনেন, তারা যদি জেলের বাইরে যায় থাকে, তাহলে ওই রাম শ্যাম যদু মধু কাকে ধরে কি করলো ও নিয়ে আমার অন্তত কোনো উৎসাহ